আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি দুটি আলোচনা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই যে সিভিল প্রশাসন কি সেনাবাহিনীর দখলে? বাংলাদেশে কি নীরব সেনা শাসন চলছে? গত পরশুর ঘটনার প্রেক্ষিতে আমি গত 2 দিন যাবতীয় ভাবছি এ বিষয়ে কোনো আলাপ করিনি, আলাপ করা হয়নি, কিন্তু আলাপটা করা প্রয়োজন। আপনাদের মনেও কি জিজ্ঞাসা আছে কিনা যে বাংলাদেশে কি ইতিমধ্যে নীরব সেনা শাসন চলছে কিনা? বিশেষ করে আপনি যদি খেয়াল করেন যে গত পরশু ডিসি সম্মেলনে যোগদান করেছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা শামসুল সাহেব, তাদের যে কথাগুলো, তাদের যে বক্তব্যগুলো, তাতে বাংলাদেশে কি নীরব সেনা শাসন চলছে কিনা এই প্রশ্নটা আসাটা কিন্তু অমূলক নয়। কিংবা বাংলাদেশকে আসলে পাকিস্তান মডেলের শাসন চলছে? আমি সেই দিনই সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছি, কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে আসা হয়নি এই বিষয়টি নিয়ে। সেনাবাহিনী পাকিস্তানে কিভাবে কাজ করে? পাকিস্তানে কিন্তু আসলে নেপথ্যে সেনা শাসন, সেনাবাহিনী কলকাঠি নাড়ে। বাংলাদেশও কি সেই মডেলে চলে গেল কিনা এটি মনে হয় ভাববার প্রশ্ন, বা চলে গেছে। আমাদের অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে চলেই গেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেদিনের ডিসি সম্মেলনে বলেছিলেন, দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। সামরিক ও অসামরিক বাহিনী একসাথে কাজ করলে যে কোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব। এই নির্বাচন তার প্রমাণ। এত বড় মিথ্যাচার, দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। ব্যক্তি মানুষ হিসেবে আমি কি বলবো আমি জানি না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, ইত্যাদি অনেক কিছু তার সম্পর্কে শোনা যায়, কিন্তু তিনি যে এত বড় একটা মিথ্যাচার করলেন। ভোটের আগের দিন 12 ফেব্রুয়ারি ভোটটা তো এমনি প্রহসনের ভোট, কারণ বাংলাদেশের 60 বা এই মুহূর্তে হয়তো 70% মানুষ সেই দলটা আওয়ামী লীগের সমর্থক, সেই দলের অনুসারীদের বাদ দিয়ে নির্বাচন হলো। এবং বাংলাদেশের মানুষ, আপনারা দেখলেন যে নির্বাচনের আগের রাত নয়, আগের দিন থেকে ব্যালট বক্স বানানোর একটা চেহারা আপনারা দেখলেন। সেই জায়গায় এত ধার্মিক মানুষ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডাহা মিথ্যা কথা বলছেন যে ইতিহাস বলতে তিনি কি বোঝাতে চাইছেন? 55 বছরের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আর হয়নি? আমরা কি বাংলাদেশের মানুষ ছিলাম না এই 55 বছরে? আমরা কি চাঁদ থেকে উড়ে এসে এই 12 ফেব্রুয়ারির নির্বাচন কি দেখলাম? আমরাও তো প্রত্যক্ষদর্শী। যাই হোক, এটি একটি ডাহা মিথ্যাচার। এবং তিনি একটি কথা বলেছেন যে একসাথে সামরিক অসামরিক বাহিনী একসাথে কাজ করলে যে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব। একই সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা কি বলছেন? তিনি বলছেন দেশের সাথে সিভিল প্রশাসনের সাথে সেনাবাহিনী কাজ করার কথা তিনি বলেছেন, একসাথে কাজ করবে বা এমনটা। এবং আপনারা জানেন যে সেনাবাহিনী এখনো পর্যন্ত মাঠে আছে। সেনাবাহিনী কিন্তু মাঠে থাকার কথা নয়। পরশুদিনের এই আলাপ সালাপের পরে গতকালকে সচিবালয়ে আইন শৃঙ্খলা কোর কমিটি, রক্ষা কোর কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরশুর এই আলাপগুলোর পরে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দেশব্যাপী। এই সমালোচনা থেকে গতকাল আবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জুন থেকে, সম্ভবত 6 জুন থেকে সেনাবাহিনী ধীরে ধীরে পর্যায়ক্রমে উঠে যাবে। আপনারা জানেন যে সেনাবাহিনী এখনো পর্যন্ত সেই 19 জুলাই 2024 সেনাবাহিনী সিভিল প্রশাসনকে সহযোগিতা করবার জন্য মাঠে নেমেছিল। এবং সেনাবাহিনী মাঠে নামার মাত্র কয়েকদিনের মধ্যে, 15 দিনের মধ্যে সেই সরকারটি পতন ঘটেছে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। সেনাবাহিনী সেই সরকারকে সুরক্ষা দেয়নি। সুরক্ষা কাদের দিয়েছে? ওই যে স্টেট অ্যাক্টর আর নন স্টেট অ্যাক্টর, যাদের আমরা বলি নন স্টেট অ্যাক্টর বা আন্দোলনকারী, যারা ওই সময়ের আন্দোলনের নামে যারা সহিংসতা ঘটিয়েছে, তাদেরকে সুরক্ষা দিয়েছে।
সেনাবাহিনী সরকারকে সুরক্ষা দেয়নি। এরপরে প্রহসনের 1.5 বছর পরে একটা প্রহসনের নির্বাচন, এরপরে একটা সরকার। এখন জনমনে খুব তীব্রভাবে প্রশ্ন দেখা দিচ্ছে যে আসলে কি বাংলাদেশে সেনা শাসন চলছে কিনা, সিভিল প্রশাসন সেনাবাহিনী দখল করলো কিনা, সেনাবাহিনীর নির্দেশক্রমে সিভিল প্রশাসন চলবে কিনা, এটি কিন্তু খুব মোটা দাগে প্রশ্ন দেখা দিচ্ছে। আমাদের ভাবনা তো আছে এ ব্যাপারে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজও একটি প্রতিবেদন করেছেন এবং এই প্রতিবেদনটি করেছেন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক হেদায়েত কবির। তিনিও এই বিষয়টা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং অনেকের সাথে তিনি কথা বলেছেন, ডিসিদের সঙ্গে কথা বলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ডিসিরা এই ব্যাপারে খুব উদ্বেগজনক কথা বলেছেন। আদতে কি হওয়ার কথা ছিল? 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর সেনাবাহিনী বারাকে ফিরে যাবে, এটাই তো কথা ছিল। কিন্তু নির্বাচনের 3 মাস পেরিয়ে গেছে, কিন্তু চিত্রটা এখন অন্যরকম। 5 মে 2026 ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত 4 দিন ব্যাপী ডিসি সম্মেলনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ডিসি সম্মেলন ইতিমধ্যে গতকালকে শেষ হয়ে গেছে। সেনাবাহিনী কি তবে সিভিল প্রশাসনের উপর নিজের নিয়ন্ত্রণ পাকাপোক্ত করছে, নাকি দেশ এখন এক ধরনের পরোক্ষ সামরিক শাসনের মধ্য দিয়ে যাচ্ছে? আমি খানিক আগে যেগুলো বলছিলাম, গত 3 মে 2026 থেকে শুরু হওয়া জেলা প্রশাসক বা ডিসি সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সেনাবাহিনী সিভিল প্রশাসনকে একটি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সহায়তা প্রদান অব্যাহত রাখবে। 5 মে সম্মেলনের 3য় অধিবেশনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যখনই ডিসিরা সহায়তা চাইবেন সেনাবাহিনী তাৎক্ষণিক সাড়া দেবে। প্রাকৃতিক দুর্যোগ হোক বা দুর্ঘটনা, যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী এখন সিভিল প্রশাসনের পাশেই থাকছে। জেনারেল ওয়াকারের দাবি, প্রশাসনের সাথে এই সমন্বিত কাজের ফলে সেনাবাহিনীর ওপর জনগণের আস্থা নাকি আরো বেড়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, বারাকে ফেরার সময় কি তবে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল? যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই যে ব্যাপক সমালোচনার পর গতকালকে বলেছেন যে 6 জুন থেকে সেনাবাহিনী পর্যায়ক্রমে উঠে যাবে, কিন্তু আমরা দেখছি ভিন্ন চিত্র। আমরা পুরো পাকিস্তানি মডেলের ভিতরে ঢুকে যাওয়া শাসন দেখছি, ক্রমেই যেন তেমনটা হচ্ছে। এই সম্মেলনে উপস্থিত বেশ কয়েকজন জেলা প্রশাসক নাম প্রকাশ না করার সত্ত্বে যে তথ্য দিয়েছেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো। নর্থ ইস্ট নিউজ এই জেলা প্রশাসকদের সাথে কথা বলেছে। জেলা প্রশাসকদের মতে বাংলাদেশ এখন কার্যত পরোক্ষ সামরিক শাসনের অধীনে পরিচালিত হচ্ছে এবং এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে। মনে রাখা দরকার, 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকেই সিভিল প্রশাসন মূলত সামরিক কমান্ডের অধীনে কাজ করছে। অথচ নির্বাচনের আগে জেনারেল ওয়াকার বারবার বলেছিলেন, দীর্ঘ সময় মাঠে থাকায় সেনাবাহিনী ক্লান্ত এবং তাদের প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে। রাজনৈতিক সরকার এলেই তারা ব্যারাকে ফিরবে, কিন্তু বর্তমান সরকারের অধীনে তারা এখন স্ট্রাইকিং ফোর্স হিসেবে স্থায়ী হওয়ার পথে। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কিন্তু অতীতেও সামরিক শাসন দেখেছে, সেনা শাসন দেখেছে। বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বারবার তার বক্তব্যে একটি কথা বলবার চেষ্টা করেছেন, আমার কোনো উচ্চাভিলাষ নেই, অর্থাৎ তার ক্ষমতা গ্রহণ করবার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই। তিনি রাজনীতিকে রাজনীতির মধ্যে থাকতে দিতে চান, কিন্তু আমরা যা দেখছি তা তো ভিন্ন রূপ। তিনি এরকম ইনায় বিনায় এদিক সেদিক করে এভাবে সেমি সেনা শাসন জারি করছেন কেন? কিংবা চূড়ান্ত বিচারে কি তিনি মসনদে আসবেন? এমন প্রশ্ন আসাটা কিন্তু অস্বাভাবিক না। কাজে এত ইনিয়ে বিনিয়ে না করে তিনি যদি মসনদে আসতে চান বা আসতে চাইতেন, এই যে প্রায় 2 বছর হতে চলল, আসলেন না কেন? এটাই প্রশ্ন। কারণ এখানে সেনা শাসন বারবার হয়েছে, অনেকবার হয়েছে, পাকিস্তানে বারবার হয়, বাংলাদেশও তারই তো একটা ভ্রাতৃপ্রতিম দেশ। কাজে এখানে আমি যতই বলি আমরা গণতন্ত্রকামী মানুষ,
এগুলো হয় না। এখানে বারবার সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে। হয়তো কখনো সেনা শাসক সরাসরি জিয়া এরশাদের সরাসরি ক্ষমতার মসনদে বসেছে, কখনো পেছন থেকে সহযোগিতা করেছে বা পেছন থেকে সরকার চালিয়েছে। এখন একটা নির্বাচনী মাধ্যমে সরকার গঠিত হওয়ার পরেও এখনো সত্যিকার অর্থে সেনা শাসন পেছনের মূল শক্তি হচ্ছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত একেএম শামসুল ইসলাম একই সুর মিলিয়েছেন। আমি শুরুতেই যেটি বলেছিলাম তার কথাও তিনি বলেছেন, জাতীয় স্বার্থে ডিসিদের সেনাবাহিনীর সাথে সমন্বয় করে কাজ করতে হবে। সরকার নাকি সেনাবাহিনীকে আরো জনমুখী করতে চায়, এমনকি ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ায় পেশাদারিত্ব ও দেশপ্রেম নিশ্চিত করতে ডিসিদের সহায়তা নেওয়া হবে। এই বার্তাটি সিভিল প্রশাসনের উপর সামরিক কর্তৃত্বকে এক প্রকার প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। অর্থাৎ সামরিক বাহিনীর ব্যারাকে ফেরার যে প্রতিশ্রুতি ছিল তা এখন সুদূর পরাহত। বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য বুঝতে হলে আধা সামরিক বাহিনীগুলোর দিকে তাকাতে হবে। বর্তমান বাংলাদেশে আনসার ও ভিডিবি, ফায়ার সার্ভিস এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর মেজর জেনারেলরা। বলা যায় বিজিবির জন্মলগ্ন থেকে অফিসার পর্যায়ে সেনাবাহিনীর কর্মকর্তারা কাজ করেন। এমনকি পুলিশের বিশেষ শাখা র্যাবের নিয়ন্ত্রণও এখন কার্যকরভাবে সেনাবাহিনীর হাতে। সেনাপ্রধানের মতে সামরিক ও বেসামরিক শক্তির এই মিলনই গত 12 ফেব্রুয়ারির নির্বাচন সফল করেছে। তিনি ডিসিদের অভিনন্দন জানিয়ে বলেছেন, যেখানে সবাই অনিশ্চয়তায় ছিল সেখানে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ফিরিয়ে এনেছেন। যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের উদ্বোধনী দিনে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে ডিসিদের দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু পর্দার আড়ালের চিত্রটা ভিন্ন। ব্রিগেডিয়ার শামসুল ইসলাম দাবি করেছেন যে ডিসিরাও সেনাবাহিনীর কাজে সন্তুষ্ট, কিন্তু সেনাবাহিনীর সদর দপ্তর থেকে পাওয়া সূত্রে জানা যাচ্ছে এই সম্মেলনের মাধ্যমে আসলে সিভিল প্রশাসনের যোগ্যতা যাচাই করা হচ্ছে। বাস্তবতা হলো পুলিশ বা জেলা প্রশাসন এখনো সামরিক সহায়তা ছাড়া একা চলার মতো সামর্থ্য বা ক্যাপাবিলিটি অর্জন করতে পারেনি, যার ফলে মাঠ পর্যায়ের নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর হাতেই থেকে যাচ্ছে, যাকে অনেকেই ছদ্মবেশী সামরিক শাসন বলে অভিহিত করছেন। দর্শক, পুরো বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায় সিভিল প্রশাসনকে ধীরে ধীরে সেনাবাহিনীর ওপর নির্ভরশীল করে তোলা হয়েছে। জনগণের আস্থা বাড়ার কথা বলা হলে প্রশাসনিক কাঠামোতে সামরিকায়ন দীর্ঘমেয়াদে গণতন্ত্রের জন্য কতটা ইতিবাচক তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকার পরও যখন মাঠ প্রশাসন সামরিক কমান্ডের অধীনে থাকে, তখন ব্যারাকে ফেরা শব্দটির প্রাসঙ্গিকতা হারায়। আপনি অন্য কিছু লাগবে না, আপনি পাকিস্তানের দিকে একটু তাকিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে পাকিস্তান ধুঁকতে ধুঁকতে প্রায় শেষ পর্যায়ে। অর্থনীতি বলুন, সামাজিক শৃঙ্খলা বলুন, কোনো কিছু সেখানে নেই। সব কিছুর একটা ভঙ্গুর দেশ পাকিস্তান। বাংলাদেশও কি সেই পথে হাঁটছে? সেই পথে ইতিমধ্যে ঢুকে গেছে কিনা, সেই রাস্তায় আমরা হাঁটা শুরু করেছি কিনা, এই প্রশ্নটা এখন বড় হয়ে দেখা দিচ্ছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। নির্বাচিত মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। আমরা শুভেন্দুর বক্তব্য শুনলাম যে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু শুভেন্দু অধিকারী 2024 সালের 5 অগাস্ট পরবর্তী সময়ে তৎকালীন বাংলাদেশের দখলদার সরকারের বিরুদ্ধে এক কড়া প্রতিবাদ জানিয়েছিলেন। এই জন্য আমাদের তার প্রতি কৃতজ্ঞতা। আমরা যেভাবে সেই দখলদার সরকারের প্রতি কড়া প্রতিবাদ বলা যায় গত 2 বছর যাবতই জারি রেখেছি, শুভেন্দু অধিকারীও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন গণমাধ্যমের নিকট। এটি আমাদের আশা জাগায়, আমাদের ভরসা জাগায়, এবং সেই শুভেন্দু অধিকারী আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন।
আজকে আমরা যে মুহূর্তে ভিডিওটা নির্মাণ করছি, ভোট গণনা প্রায় শেষ পর্যায়ের দিকে, সন্ধ্যে 6টায়। আমরা এই মুহূর্তে যদি আমরা ভোটের ফলাফলটা একটু দেখি যে কে কিভাবে এগিয়ে আছেন। বিজেপি ইতিমধ্যে 200 রাউন্ড করেছেন। আমরা যে মুহূর্তে ফলাফলটা দেখছি, তৃণমূল 87, সিপিএম 1, কংগ্রেস 2, অন্যান্য 3, অর্থাৎ ভূমিধস বিজয়ী হতে যাচ্ছে। জাস্ট বিজয় ঘোষণার পালা। আমরা এই মুহূর্তে যখন ভিডিওটা প্রচার করছি তখন হয়তো ইতিমধ্যে বিজেপিকে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে দিয়েছে। কাজেই আমরা শুভেন্দু অধিকারীকে আবারও অভিনন্দন জানিয়ে এই আলাপটা শুরু করতে চাই। আমরা আজকে আলাপ করতে চাই যে কোন ম্যাজিকে বিজেপি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভূমিধস বিজয়ী হলো। তার আগে আমরা একটু দেখে নিতে চাই যে পশ্চিমবঙ্গে শুধু নয়, আজকে ভারতের 4টি রাজ্য এবং একটি কেন্দ্র শাসিত অঞ্চলে একই সাথে ভোট গণনা চলছে বা চলেছে বা ইতিমধ্যে অনেক জায়গায় শেষও হয়ে গেছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম এবং কেন্দ্র শাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা হয়েছে ইতিমধ্যে। আমরা যে মুহূর্তে ভিডিওটা প্রচার করছি অনেক জায়গায় ফলাফল চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে, বেসরকারিভাবে বিজয়ী ঘোষণাও করা হয়েছে ইতিমধ্যে। এই সবগুলোর মধ্যে আমাদের জন্য, আমি আগেও একাধিক ভিডিওতে বলেছি, আজকেও বলছি যে অন্য রাজ্যগুলোর চেয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ সরকারে কে আসছে এটি একটি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ বলতে ভারতের ভারতের পশ্চিমবঙ্গের সাথে যাবতীয় লেনদেন, যাবতীয় ভাবের আদান প্রদান, যাবতীয় ব্যবসা বাণিজ্য, মানুষের যাতায়াত, সবকিছু 80 থেকে 90% এটি দিয়ে হয়। এই জন্য আমাদের পশ্চিমবঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটু ইতিহাস থেকে যদি দেখে নেই যে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন দলের শাসন হয়েছে, শাসন জারি হয়েছে। কখনো কখনো অস্থির পরিস্থিতির কারণে রাষ্ট্রপতির শাসনও জারি হয়েছে। 1947 সালে দেশভাগের পর 47 থেকে 1967 পর্যন্ত, স্বাধীনতার পর প্রায় 20 বছর কংগ্রেস সেখানে একচ্ছত্র ক্ষমতায় ছিল। এরপর খানিকটা অস্থিরতার যুগ ছিল, যুক্তফ্রন্ট, এবং এটিকে অস্থিরতার যুগই বলা হয়। 1967 থেকে 1972 এই সময়ে বারবার সরকার পরিবর্তন হয়েছে এবং কখনো কখনো রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে, কখনো 1 বছরও অনেক সরকার থাকে, এমনটাও ঘটেছে এই অস্থিরতার যুগে। এই অস্থিরতার যুগ পেরিয়ে 1977 সালে আসে বামফ্রন্ট এবং এটিকে বলা হয় বামফ্রন্ট যুগ। 1977 থেকে 2011 সাল টানা 34 বছর বামফ্রন্ট সরকার শাসন করে, যা ভারতের ইতিহাসে অন্যতম দীর্ঘতম সংসদীয় শাসন। এরপর 2011 সালে পশ্চিমবঙ্গের মসনদে আসে তৃণমূল কংগ্রেস। 2011 সালে পরিবর্তনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এখন পর্যন্ত রয়েছে, আজকে পর্যন্ত, বা 7 তারিখে হয়তো সরকার গঠন হবে। ফলাফল ইতিমধ্যে আমরা জেনে গেছি, বিজেপি এখানে সরকার গঠন করছে, ভূমিধস বিজয়ী হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা 294টি। এর মধ্যে একটি কেন্দ্র দক্ষিণ 24 পরগনার ফলতায় নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে সমগ্র বিধানসভায় ভোট বাতিল করা হয়েছে। ওই কেন্দ্রে ফের ভোট হবে আগামী 21শে মে, গণনা হবে 24শে মে। তাই সোমবার ফলতা বাদে বাকি 293 কেন্দ্রের ভোট গণনা অনুষ্ঠিত হয়েছে। আমরা মোটামুটি ইতিহাস দেখলাম, সার্বিক অবস্থা দেখলাম। এখন আমরা একটু বুঝতে চাই যে কোন ম্যাজিক গুণে পশ্চিমবঙ্গে ভারতের স্বাধীনতার পর প্রথমবার
বিজেপি সেখানে সরকার গঠন করতে যাচ্ছে। বাংলার রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে মহাকরণ বা নবান্নের দখল নিতে চলেছে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ ভারতের কেন্দ্রীয় সরকার যে দলটি শাসন করছে সেই দলটি এবার পশ্চিমবঙ্গের মসনদের দায়িত্ব নিতে যাচ্ছে। খানিকটা অপ্রত্যাশিতভাবেই প্রায় 2 শতাধিক আসন নিয়ে বাংলার মসনদে বসতে চলেছে গেরুয়া শিবির। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন, কোন ম্যাজিকে বাংলার এই অভূতপূর্ব গেরুয়া ঝড়ের আসল কারণ কি? কেন মানুষ 15 বছরের চেনা সরকারকে সরিয়ে পরিবর্তনের জোয়ারে গা ভাসালো? এই মুহূর্তের ভিডিওতে আমরা সেই মহা ভোট বিপ্লবের নেপথ্য কাহিনী বুঝতে চেষ্টা করব। বন্ধুরা, বঙ্গে বিজেপির এই বিরাট জয়ের অন্যতম প্রধান কারণ হলো ধর্মীয় মেরুকরণ। যদি আমরা প্রচারের দিকে তাকাই তবে দেখব শুভেন্দু অধিকারীর লাগাতার হিন্দুত্বের প্রচার ভোটারদের মনে গভীর প্রভাব ফেলেছে। অমিত শাহর অভিন্ন দেওয়ানি বিধির প্রতিশ্রুতি এবং সর্বোপরি বাঙালি মধ্যবিত্ত হিন্দুদের মধ্যে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ভয় ধরানো বিজেপির এই প্রচার কৌশল বাংলায় এক প্রকার অকল্পনীয় কাজটি করে দেখিয়েছে। ভোটের ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বাংলা স্পষ্টত হিন্দু ভোট এবং মুসলমান ভোটে বিভক্ত হয়ে গেছে। যদিও অনেক কেন্দ্রে মুসলিম ভোট কিছুটা বিভক্ত হয়েছে, কিন্তু সে তুলনায় হিন্দু ভোটাররা অনেক বেশি একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। অন্তত প্রাথমিক পর্যবেক্ষণে তেমনটাই মনে হচ্ছে। এই মেরুকরণই বিজেপির জয়ের ভিত তৈরি করে দিয়েছে। বিজেপির জয়ের কারণ ব্যাখ্যা করতে গেলে অবশ্যই বলতে হয় প্রতিষ্ঠান বিরোধিতার কথা। রাজ্যে টানা 15 বছর ধরে সরকার চালানোর দরুন তৃণমূল সরকারের বিরুদ্ধে একটা সহজাত ক্ষোভের জায়গা তৈরি হয়েছিল। রাজ্যে কর্মসংস্থানের সমস্যা, বড় শিল্পের অভাব, নিয়োগ দুর্নীতি এবং রাস্তাঘাটের অবনতি, এই সবকটি ইস্যু শাসক শিবিরের বিরুদ্ধে গিয়েছে। তাছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকার দরুন স্থানীয় স্তরের তৃণমূল নেতাদের মধ্যে এক প্রকার দাদাগিরির মনোভাব তৈরি হয়েছিল। বাড়ছিল তোলাবাজি, কাটমানি এবং সিন্ডিকেট রাজের অভিযোগ। সাধারণ মানুষের মনে এই নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমা হচ্ছিল। বিজেপি খুব চতুরভাবে সেই জনক্ষোভকে কাজে লাগাতে নিজেদের উপযুক্ত বিকল্প হিসেবে তুলে ধরেছে। বিজেপির এই জয়ের অন্যতম চাবিকাঠি হলো তাদের আত্মোপলব্ধি। 2021 সালের প্রচারে তারা যে ভুলগুলো করেছিল সেগুলি একটিও এবার করেনি। আগেরবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ, দিদি ও দিদি স্লোগান কিংবা ভিন রাজ্যের নেতাদের অতিরিক্ত দাপাদাপি বাঙালি ভোটাররা ভালোভাবে নেয়নি। 2021 পর্যন্ত বিজেপির সভা সমিতিতে কৈলাস বিজয়বর্গীয়র মতো ভিন রাজ্যের নেতাদেরই নিত্যদিন সংবাদ মাধ্যমে মুখ দেখাতে দেখা যেত। তাছাড়া দলের অন্দরে গোষ্ঠী কন্দল এবং কামিনী কাঞ্চনের অভিযোগে গেরুয়া শিবির জর্জরিত ছিল। কিন্তু এবার ভোটের অনেক আগে থেকেই খোদ অমিত শাহ সেসব কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছেন। এবার কেন্দ্রীয়ভাবে মমতাকে ব্যক্তিগত আক্রমণ না করে তৃণমূলের প্রশাসনিক ব্যর্থতা এবং স্থানীয় ইস্যুকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার চিরাচরিত বিরোধিতার রাজনীতি করার সুযোগই পাননি। নিরুপায় হয়ে তিনি নির্বাচন কমিশনকে শত্রু হিসেবে বেছে নিলেও সেই কৌশল এবার আর কাজে দেয়নি। 2021 থেকে 2026 এই 5 বছর ধরে গেরুয়া শিবির তাদের ওপর লেপে থাকা বহিরাগত তকমা ঝেড়ে ফেলার এক মরিয়া চেষ্টা চালিয়ে গেছে। সেই উদ্দেশ্যেই শ্রমিক ভট্টাচার্যের মতো বাঙালি ভদ্রলোককে রাজ্য সভাপতি করা হয়েছিল। সাংস্কৃতিক পরিবর্তনে বেঁকেও নজর দেওয়া হয়েছিল লক্ষণীয়ভাবে। জয় শ্রীরাম স্লোগানের সমান্তরালে নিয়ে আসা হয় জয় মা কালী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ঝালমুড়ি খেয়েছেন, গঙ্গায় হাওয়া খেয়েছেন, বিজেপি প্রার্থীরা মাছ হাতে প্রচারে বেরিয়েছেন, এমনকি কেন্দ্রীয় নেতারাও রাজ্যে এসে মাছ ভাত খেয়েছেন। উদ্দেশ্য ছিল একটাই, বাঙালি ভদ্রলোকদের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তোলা। তারা সফল হয়েছেন। মজার বিষয় হলো, এতদিন যারা তৃণমূলের ভাতার রাজনীতির সমালোচনা করত, সেই বিজেপি এবার ভাতার প্রতিশ্রুতিতে তৃণমূলকে ছাপিয়ে গিয়েছে, যা তাদের ভোট ব্যাংক নিশ্চিত করেছে। বিজেপি প্রকাশ্যে স্বীকার করুক বা না করুক, এই জয়ে নির্বাচন কমিশনের ভূমিকা অনস্বীকার্য। এসআইয়ের জেরে যে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার বাতিল হলো এবং ভোটের ঠিক আগে আগে যেভাবে তৃণমূলের ভোট মেশিনারিকে কার্যত বিধ্বস্ত করে দেওয়া হলো, তা আখেরে বিজেপিকেই বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছে। তৃণমূলের অভিযোগ, প্রথম দফার নির্বাচন থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত সর্বস্তরে কমিশন বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে। যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়ে কমিশনের নিরপেক্ষতাকে ধন্য ধন্য করছে। তবে এই বিতর্ক যে বঙ্গে এই ফলের পেছনে একটি বড় অনুঘটক ছিল, তা অস্বীকার করবার উপায় নেই। পরিশেষে বলা যায়, এসব বড় বড় ফ্যাক্টরের বাইরে যে বিষয়টি সবচেয়ে কার্যকর হয়েছে, তা হলো পরিবর্তনের হাওয়া। গোটা রাজ্যে একটি নীরব পরিবর্তনের চোরা স্রোত তৈরি হয়েছিল। তথাকথিত ফ্লোটিং ভোটার এবং তৃণমূলের স্থানীয় দাপটে অতিষ্ঠ নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা সেই চোরা স্রোতে গা ভাসিয়েছেন, যার অবধারিত ফল হিসেবে বঙ্গে আজ গেরুয়া শিবিরের এই ঐতিহাসিক জয়। 15 বছরের একচ্ছত্র শাসনের পর বাংলায় আজ নতুন সূর্যের উদয় হলো। এই পরিবর্তন বাংলার সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে। একই সাথে বলবো যে বাংলাদেশের সাথেও তৃণমূলের সরকার থাকবার কারণে সম্পর্কের ক্ষেত্রে নানা ক্ষেত্রে বিভিন্ন সময় বাধা এসেছে, যেমন আমাদের তিস্তা চুক্তির ক্ষেত্রে। আমরা প্রত্যাশা করব নয়া বিজেপি রাজ্য সরকারের উদারতায় আমাদের গঙ্গা চুক্তি, আমাদের তিস্তা চুক্তি, আমাদের সীমান্ত সমস্যা ইত্যাদি মিটে যাবে। আমরা সবচেয়ে নিকটতম দেশ বাংলাদেশের অধিবাসী বা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সবচেয়ে নিকটতম, সবচেয়ে আপন, একই ভাষায় আমরা কথা বলি, একই আলো, একই বাতাস, একই নদীর জল আমাদের ভূমিতে আসে। সেই রাজ্যের কাছে আমাদের প্রত্যাশা যে বাংলাদেশের সাথেও একটি যৌক্তিক এবং অত্যন্ত ভালো একটি সম্পর্ক তৈরি হবে। এবং শুভেন্দু অধিকারী শুরুতেই যে কথাটি বলেছিলেন বাংলাদেশের একটি দখলদার সরকারকে নিয়ে, যে এরা বৈধ নয়, শেখ হাসিনা বৈধ, বাংলাদেশেও রাজনীতি একটা ইতিবাচক ধারায় আসবে। আমরা বলছি না যে ভারত বা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেই আওয়ামী লীগকে এখানে ক্ষমতায় বসিয়ে দেবে, তা নয়। আওয়ামী লীগের নিজের চেষ্টায়, নিজের যোগ্যতায় ভবিষ্যতে রাজনীতিতে বাংলাদেশে ফিরবে এবং ক্ষমতায় ফিরবে। আমরা সোজা কথা একটা সুন্দর প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করি। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।